সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলোর দৃঢ় অবস্থান এবং আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন পদক্ষেপের কারণে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় বসতে বাধ্য হচ্ছে ইসরায়েল। এ নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার রাতে আমাদের মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সেখানে আমরা দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এ সপ্তাহেই তা হবে। গাজা যুদ্ধবিরতি চুক্তি ৩ ধাপে সম্পন্ন হওয়ার কথা। প্রথম ধাপ শুরু হয়েছে গত ১৯ জানুয়ারি, এর মেয়াদ ৪২ দিন। তবে প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা ছিল। সেই সময় পেরিয়ে গেলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর টালবাহানায় তা হয়নি। দেরিতে হলেও দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ ইসরায়েলি বন্দী মুক্তি পাওয়ার কথা। এখন পর্যন্ত ১৯ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার আরও ৬ জনকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। বন্দীদের মধ্যে ৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪ জনের মরদেহ বৃহস্পতিবার হস্তান্তর করবে বলে জানিয়েছে গাজার শাসক দল। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে ইসরায়েলের অবশিষ্ট বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করার কথা। গাজা যুদ্ধবিরতি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী কাতার বলেছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে, বাইরের কোনো পক্ষের নয়। মঙ্গলবার দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, বিষয়টি ফিলিস্তিনের অভ্যন্তরীণ প্রশ্ন, যা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনিরাই নির্ধারণ করবেন। তিনি বলেন, এটি ফিলিস্তিনিদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। যুদ্ধের পর গাজায় কি হবে, ফিলিস্তিনিদের আনুষ্ঠানিকভাবে কে প্রতিনিধিত্ব করবে, রাজনৈতিক পরিমণ্ডলে কোন দল বা গোষ্ঠী সক্রিয় থাকবে, সেটিও তাদের ঠিক করা উচিত। মনে করা হচ্ছে, গাজার শাসন ব্যবস্থায় অঞ্চলটির শাসক দল হামাসকে বহাল রাখতে চাচ্ছে কাতার। দোহার এই বক্তব্য এমন সময় এলো যখন ইসরায়েল বারবার গাজা থেকে হামাসকে উৎখাতের ঘোষণা দিয়েছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটির ভবিষ্যৎ প্রশাসন নিয়ে নানা প্রস্তাব দিচ্ছে। কাতারের এই অবস্থান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার সম্পূর্ণ বিরোধী। ইসরায়েল হামাসের শাসনের অবসান ঘটিয়ে গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় এবং যুক্তরাষ্ট্র গাজায় একটি বিকল্প প্রশাসনের কথা বলছে। তবে কাতার মনে করছে, বাইরের কোনো শক্তি নয়, বরং গাজার জনগণেরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন, কাতারের এই বক্তব্য ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় নতুন মোড় তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের অন্য শক্তিগুলো, বিশেষ করে সৌদি আরব, মিশর, জর্ডান ও আরব আমিরাত এই ইস্যুতে কী অবস্থান নেয়, তাই এখন দেখার বিষয়। তুরস্ক ও ইরানের অবস্থান হামাসের শাসন পুনর্বহালের পক্ষেই থাকবে বলে মনে করেন তারা। হামাস জানিয়েছে, একসঙ্গে তারা সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। এক বিবৃতিতে তারা গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম মঙ্গলবার বলেছেন, আমরা এমন একটি দ্বিতীয় পর্যায়ের জন্য প্রস্তুত যেখানে একসঙ্গে সব বন্দীর বিনিময় হবে। তবে এটি তখনই সম্ভব যখন একটি চূড়ান্ত চুক্তি হবে যা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। হামাসের এই প্রস্তাব এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাপে ধাপে বন্দী মুক্তির পরিবর্তে একসঙ্গে মুক্তির পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারগুলো তাদের স্বজনদের একেবারেই মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে সংগঠনটিকে সরিয়ে নেওয়ার ইসরায়েলি দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, গাজা থেকে হামাসকে সরিয়ে দেওয়ার শর্ত হাস্যকর। এটি মানসিক চাপের কৌশল। প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করা বা গাজা থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গাজার ভবিষ্যৎ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হবে, কোনো বাহ্যিক চাপের মাধ্যমে নয়। এদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বন্দী বিনিময়ের সময়ে ৩ জনের পরিবর্তে ৬ জনকে মুক্তি দেওয়া হবে। হাজেম কাশেম বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং চুক্তির শর্তাবলী বাস্তবায়নে আমাদের আন্তরিকতার প্রমাণের জন্যই বন্দী মুক্তির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে, যাদের মধ্যে যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা থাকবেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি। এটি কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির উপকরণ নয়। মঙ্গলবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে নির্ধারিত হওয়া জরুরি। গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিনি জনগণের ভূমি। ফিলিস্তিন নিয়ে কোনো রাজনৈতিক লেনদেনের দর কষাকষির সুযোগ নেই। তার স্পষ্ট বক্তব্য, গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থায় ফিলিস্তিনিদের শাসনের অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। চীন ফেব্রুয়ারি মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকায় বৈঠকটি তিনি সভাপতিত্ব করেন। ওয়াং ই বলেন, কোনো দেশ যদি কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করতে চায় তবে তা মেনে নেওয়া হবে না। নিরাপত্তা পরিষদকে সংকীর্ণ ভূ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বল প্রয়োগ বা প্রতারণা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপিত যে কোনো একতরফা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তিহীন, অযৌক্তিক ও সাধারণ জ্ঞানের পরিপন্থী। আনাদোলু জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলের দুই সেনা সদস্য নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে পালিয়ে গেছেন। ওই দুই সেনা গাজা যুদ্ধে অংশ নিয়েছিলেন। মূলত ফিলিস্তিনপন্থী একটি গ্রুপ তাদের শনাক্ত করার পরই তারা পালিয়ে ইসরায়েলে চলে যান। বিভিন্ন গ্রুপ সেখানে যুদ্ধাপরাধে জড়িত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য কাজ করছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ফিলিস্তিনপন্থী একটি সংগঠন ওই সেনাদের সোশ্যাল মিডিয়া ট্র্যাক করে আইনি ব্যবস্থা নিচ্ছে। জানতে পারার পর তারা আমস্টারডাম থেকে পালিয়ে ইসরায়েলে ফিরে আসেন। দ্য ইসরায়েলি জেনোসাইড ট্র্যাকার নামে একটি ফিলিস্তিনপন্থী সংগঠন সোমবার এক্সে ইসরায়েলের ওই সেনাদের ছবি প্রকাশ করে। সেখানে সংস্থাটি বলেছে, গাজায় গণহত্যায় অংশ নেওয়া ইসরায়েলি সেনাবাহিনীর 52তম ব্যাটালিয়নের এই ইসরায়েলি ট্যাঙ্ক কমান্ডার আজ ছুটি কাটাতে আমস্টারডামে এসেছেন। এই সেনা শত শত বেসামরিক নাগরিককে হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ফিলিস্তিনিদের অপহরণ করে তাদের সঙ্গে সেলফিও তুলেছেন। ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম চ্যানেল 12 বলেছে, এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া থেকে গাজা যুদ্ধ সম্পর্কিত সমস্ত ফুটেজ মুছে ফেলার জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। এর আগে একই কারণে গাজায় যুদ্ধ করা একজন ইসরায়েলি সেনা ব্রাজিল থেকে পালিয়ে গিয়েছিলেন। গাজার পরিস্থিতি নিয়ে আরব লীগের বিশেষ সম্মেলন, যা আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, তা পিছিয়ে গেছে। এক ঘোষণায় সম্মেলনের উদ্যোক্তা মিশর জানিয়েছে, সম্মেলন 4 মার্চ অনুষ্ঠিত হবে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সম্মেলন ডাকা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়া হিসেবে, যাতে যুদ্ধবিধ্বস্ত গাজা পরিচালনার জন্য সেখানে বসবাসকারী ফিলিস্তিনি জনগণকে অন্যত্র, বিশেষ করে মিশর ও জর্ডানে স্থায়ীভাবে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনা আরব বিশ্বের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। এতে আরব দেশগুলোর মধ্যে বিরল ঐক্য তৈরি হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে ট্রাম্পের পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা করছেন। ফিলিস্তিনিদের রেখে গাজার পুনর্নির্মাণে একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান খোঁজার দিকে মনোনিবেশ করেছেন তারা। এদিকে গাজা দখলের মার্কিন পরিকল্পনার বিকল্প উদ্যোগের কথা জানিয়েছে মিশর। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বের না করেই উপত্যকাটি পুনর্গঠনের একটি পরিকল্পনা হাতে নিচ্ছে দেশটি। খবরে বলা হয়, মিশরের এই প্রস্তাবনায় গাজায় একটি সেফ জোন তৈরির কথা বলা হয়েছে। ওই এলাকায় ফিলিস্তিনিদের প্রাথমিকভাবে থাকার ব্যবস্থা করা হবে। অন্যদিকে মিশরীয় ও আন্তর্জাতিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো গাজার ধ্বংসস্তূপ সরিয়ে অবকাঠামো পুনর্নির্মাণ করবে। মিশরীয় কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করেছেন। দুই মিশরীয় কর্মকর্তা, আরব ও পশ্চিমা কূটনীতিকরা সংবাদ মাধ্যমে এই তথ্য জানান। পরিকল্পনা এখনও আলোচনার পর্যায়ে থাকায় নাম প্রকাশে রাজি হননি তারা। মিশরের দুই সূত্র রয়টার্সকে জানিয়েছে, গাজা পুনর্গঠনে আরব দেশগুলো $20 বিলিয়ন তহবিল দিতে পারে। তারা জানিয়েছেন, এই নিয়ে আলোচনা করতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বৃহস্পতিবার সৌদি আরব যেতে পারেন। সেখানে তিনি গাজার জন্য একটি আরব পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। এই পরিকল্পনার আওতায় অঞ্চলটি পুনর্গঠনের জন্য $20 বিলিয়ন পর্যন্ত সহায়তা আসতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মন্ত্রিসভা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনাধীন পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে 3 বছরে প্রায় $20 বিলিয়ন প্রয়োজন। মিশরীয় সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, এই অঞ্চলের আর্থিক অবদানের পরিমাণ নিয়ে আলোচনা এখনও চলছে।
পরিকল্পনাটি ৩ বছর সময় ধরে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এদিকে মার্কিন সেনেটর রিচার্ড ব্লুমেনথাল ইসরায়েল সফরকালে তেল আবিবে সাংবাদিকদের বলেন, আরব নেতাদের সঙ্গে আলোচনা, বিশেষ করে রাজা আবদুল্লাহর সঙ্গে কথা বলার পর আমি নিশ্চিত যে তারা একটি বাস্তবধর্মী মূল্যায়ন করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ইসরায়েল পরিকল্পনাটি পর্যালোচনা করে দেখবে, তবে গাজায় যদি হামাসের উপস্থিতি থাকে তবে সেটি গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, আমরা যখন এটি শুনব তখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা ঠিক করব। ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবারের এই বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকভ। যদিও এই আলোচনায় ইউক্রেনের কোনো কর্মকর্তাকে রাখা হয়নি। ইউরি উশাকভ বলেন, সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে 4.5 ঘণ্টার আলোচনা হয়েছে। এই আলোচনা সফল হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষ পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের শর্তাদি নিয়ে আলোচনা করেছে, তবে এখনও বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে সৌদি আরবে আলোচনা চলাকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। জেলেনস্কির সঙ্গে রুদ্ধদ্বার এই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে ভ্লাদিমির পুতিন প্রয়োজন হলে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে নিশ্চিত করেন ক্রেমলিন। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা একে অপরের কূটনৈতিক মিশনের স্বাভাবিক কার্যক্রম চালু করার বিষয়ে সম্মত হয়েছেন। এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাশিয়ার কূটনৈতিক মিশনের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের নিজ নিজ মিশনের কাজ আবার শুরু করতে খুব দ্রুত কর্মকর্তাদের একটি দল নিয়োগ করা হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের শান্তি আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানো ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কি যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু না করে ইউক্রেন একটি চুক্তি করতে পারত। রিয়াদের শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়টি অবাক করার মতো বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। 3 বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।